আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রেদওয়ানুল্লাহ আমিনী, এফসিপিএস পার্ট 2 ট্রেনি সার্জারি। বর্তমানে অ্যাডভান্স ট্রেনি হিসাবে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কর্মরত আছি। আজকে আপনাদের এফসিপিএস মিড টার্ম সার্জারি এক্সাম ব্যাচ জানুয়ারি 26-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম। তো এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমরা আপনাদের প্রথমে আপনাদের সাথে একটু পরিচিত হতে চাচ্ছি। আহ, আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর কে এন হোসেন ভাই আর ডক্টর জিনাত নওরিন আপু। ডক্টর কে এন হোসেন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, আপনার পরিচয়টা এবং কোথায় ট্রেনিং করছেন এটা যদি আমাদের একটু বলতেন। ভাইয়া, আমি ডাক্তার কাজী নাজমুল হোসাইন, শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশালে আছি। আচ্ছা আচ্ছা। ভাইয়া কোন মানে সাবজেক্টে ট্রেনিং করছেন, মানে সার্জারিতে না আমি ব্রাঞ্চে? জেনারেল সার্জারিতে ভাই। জেনারেল সার্জারি। আচ্ছা, ভাই কি জানুয়ারি 26-এ মিড টার্ম দিবেন? হ্যাঁ, আমি গতবার মিড টার্ম দিছিলাম ভাইয়া, আমার ওই অস্পিতে খারাপ হয়েছে তো, এই জন্য আর কি আমি এক্সাম বেসে করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ডক্টর জিনাত নওরিন আপু, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? ডক্টর জিনাত নওরিন আপু। আচ্ছা, আপু মনে হয় কানেক্টেড নেই এখন বা শুনতে পাচ্ছেন না। আচ্ছা, আপনাদের মিড টার্ম এফসিপিএস মিড টার্ম সার্জারি, এটা আপনাদের এক্সাম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। প্রথমেই আমি এই এক্সাম ব্যাচের গুরুত্ব এবং কারা কারা, মানে যারা এই এক্সাম ব্যাচের সাথে যুক্ত আছেন, এই এক্সাম ব্যাচের স্ট্র্যাটেজি এবং আপনি কেন এই এক্সাম ব্যাচের সাথে যুক্ত থাকবেন সেই সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। এফসিপিএস মিড টার্মের ক্ষেত্রে আহ, যত সময় যাচ্ছে আস্তে আস্তে কিন্তু এফসিপিএস মিড টার্ম পরীক্ষাটা তুলনামূলকভাবে প্রিভিয়াসলি পরীক্ষা যেগুলো হয়েছে তার চাইতে কিন্তু দিন দিন একটু কঠিন হচ্ছে। এবং আমরা গত 2 সেশনের যে পরীক্ষা হয়েছে সেই আহ, সেই 2 সেশনের পরীক্ষার প্রেক্ষিতে আমরা যেটা দেখছি, এখন কিন্তু আমরা যেটা দেখছি যে রিটেন পরীক্ষা এবং ক্লিনিক্যাল পরীক্ষা, এই দুইটা পরীক্ষাতেই এখন আহ, অকৃতকার্য হওয়ার যে রেটটা এটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তো কাজেই এফসিপিএস মিড টার্ম পরীক্ষা আপনি আহ, মোটামুটি পড়া থাকলে বা আপনার আগের পড়া থাকলে আপনি যে খুব ভালোভাবে মিড টার্ম পরীক্ষাটা ফেস করতে পারবেন, এখন কিন্তু এই কনসেপ্টটা আর নাই। কাজেই এফসিপিএস মিড টার্ম যে পরীক্ষাটা আছে এই পরীক্ষায় আপনাকে বসতে গেলে অবশ্যই আপনাকে ন্যূনতম একটা প্রিপারেশন নিতে হবে। তো এটা অবশ্যই আপনি আহ, যেই আপনি এই প্রিপারেশনটা আপনি অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক ক্ষেত্রে নিজে নেই, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের স্টাডি পার্টনার বা অন্যান্য ভাবে আমরা নিজেরা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করি। কিন্তু সত্যিকার অর্থেই এখন বর্তমান পরীক্ষার প্রেক্ষাপটে যেই উপলব্ধিটা মোটামুটি সব ট্রেনীদের পরীক্ষা দেওয়ার পরে আপনারা যদি শুনেন যে এখন তুলনামূলকভাবে আপনাদের যে পরীক্ষার প্রিপারেশন সেই প্রিপারেশনটা একটা সুপারভাইজড এবং আপনার নিয়মিত পড়াশোনা করে সুন্দরভাবে সাবজেক্টগুলো বা সিলেবাসগুলো না শেষ করলে আপনি পরীক্ষার সময় আপনার যে ডিফিকাল্টিস বা পরীক্ষার হলে ঠিকঠাক মতো উত্তর করা এটা কিন্তু দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। কাজেই আপনাকে মিড টার্ম পরীক্ষায় বসতে গেলে অবশ্যই আপনাকে সিলেবাসটা খুব সুন্দরভাবে এবং খুব সিস্টেমেটিক্যালি কাভার করতে হবে। তো এই সিলেবাসটা যদি আপনি সিস্টেমেটিক্যালি কাভার না করেন তাহলে কিন্তু আপনি কোনো না কোনো পার্টে, হোক এসবিএ হোক বা রিটেন হোক বা ক্লিনিক্যাল হোক, সে কোনো না কোনো একটা পার্টে আপনি কিন্তু এটা বুঝতে পারবেন যে আপনার প্রিপারেশনটা ঠিক মতো হয় নাই। এবং এখন অনেক ক্ষেত্রে এরকমও দেখা যাচ্ছে যে খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ক্লিনিক্যাল পরীক্ষা বা রিটেন পরীক্ষা কোনো একটাতে খারাপ হয়ে যাচ্ছে।
তো কাজেই আমি যেটা এখন মনে করি, অবশ্যই মিড টার্ম পরীক্ষাটা খুব গুরুত্ব সহকারে নিতে হবে। এবং মিড টার্ম পরীক্ষার ক্ষেত্রে আপনার পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে রিটেন প্রিপারেশনটা আমার যেটা মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ। মিড টার্ম পরীক্ষার ক্ষেত্রে আপনি যদি ভালোভাবে যদি রিটেন প্রিপারেশনটা নিতে পারেন, তাহলে এই রিটেন প্রিপারেশনটা আপনাকে এসবিএ এবং ক্লিনিক্যাল পরীক্ষায় খুব সুন্দরভাবে আপনাকে হেল্প করবে। তো কাজেই মিড টার্ম পরীক্ষার ক্ষেত্রে আমি যেটা মনে করি যে রিটেন পরীক্ষার গুরুত্ব অপরিসীম, এবং রিটেন পরীক্ষাটা যদি খুব সুন্দরভাবে এবং সিস্টেমেটিক্যালি প্রিপারেশন না নেওয়া যায়, তাহলে কিন্তু আপনার এসবিএ এবং ক্লিনিক্যাল পরীক্ষায় আপনার দেখা যাচ্ছে যে আপনার কোনো ঘাটতি বা হচ্ছে ডেফিসিয়েন্সি থেকে যাচ্ছে। তো কাজেই আমি যেটা বলবো যে মিড টার্ম পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই রিটেন প্রিপারেশনটা খুব সুন্দর করে এবং সিস্টেমেটিক্যালি নিতে হবে। এই জন্য আমরা হচ্ছে জেনেসিস থেকে আপনাদেরকে সহায়তা বা সহযোগিতা করার জন্য আমরা মিড টার্ম পরীক্ষার জন্য হচ্ছে এক্সাম ব্যাচ শুরু করতে যাচ্ছি। এবং এই এক্সাম ব্যাচের হচ্ছে আমরা আহ, যে প্যাটার্নটা বা সিস্টেমটা আমরা রেখেছি, এটা কিন্তু আপনাদের মিড টার্ম পরীক্ষার, আপনাদের রিটেন, এসবিএ এবং অস্কি, হ্যাঁ, এই তিনটা ক্ষেত্রেই আপনাদের কিন্তু খুবই হেল্প করবে। তো রিটেন পরীক্ষা নিয়ে বলতে গেলে শুরুতেই আপনাদেরকে রিটেন পরীক্ষার যে সিলেবাসটা এবং রিটেন পরীক্ষার যে বই আপনাদের লাগবে সেই সম্পর্কে আমি একটু আলোকপাত করতে চাই। তো আমরা জানি যে সার্জারির প্রিপারেশনের জন্য, মিড টার্ম সার্জারি প্রিপারেশনের জন্য আপনাদের যে সিলেবাস সেটা হচ্ছে বেলি অ্যান্ড লাভ 28th এডিশন, যে বইটা আমরা পড়ি বা ফলো করি, সে বইটাই আপনাদের রিটেন পরীক্ষার জন্য আপনাদের সিলেবাস। এবং এটা হচ্ছে আপনাদের রিটেন প্লাস হচ্ছে এসবিএ, এটার জন্য একদম কোর বা কনক্রিট প্রিপারেশনের জন্য এই বইটা আপনাকে খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে। তো কাজেই আপনি যখন জেনেসিসের সাথে রিটেন পরীক্ষা প্রিপারেশনটা নেবেন, সেই সময় অবশ্যই আহ, আপনাকে যে বেরি লাভের যে সিলেবাস সেটা আপনাকে অবশ্যই কাভার করতে হবে। এবং এখন যেটা হচ্ছে লাস্ট 2-3টা সেশনে বিসিপিএস এর কোশ্চেন অ্যানালাইসিস যদি আপনারা করেন, যে মিড টার্ম পরীক্ষার ক্ষেত্রে আপনাদের যেটা দেখা যাচ্ছে যে যে এসএ কিউ থেকে কিন্তু হচ্ছে প্রায় 70 থেকে 80% কোশ্চেন, অন অ্যান অ্যাভারেজ 70% কোশ্চেন কিন্তু এখন বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি। হ্যাঁ, দেখা যায় যে আমাদের ভলিউম ওয়ানের যে পার্টটা আছে বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি, সেইখান থেকে কিন্তু আপনাদের রিটেন পরীক্ষায় প্রায় 70% অন অ্যান অ্যাভারেজ কোশ্চেন কিন্তু লাস্ট 3টা সেশনে আমরা পেয়েছি, যেখান থেকে বিসিপিএস এ কোশ্চেন হয়েছে। তো কাজেই রিটেন পরীক্ষার ক্ষেত্রে আপনাদের বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি এটা খুবই ইম্পর্টেন্ট। এবং বিসিপিএস থেকে হচ্ছে যে বিভিন্ন কোর্সগুলো আছে সেখানে কিন্তু স্যাররা অলরেডি বলে দিয়েছেন যে এখন বিসিপিএস এর যে কোশ্চেন প্যাটার্ন, সেখান থেকে আপনাদের বিসিপিএস আপনাদের বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি থেকেই এসএ কিউটা কাভার করবে। এবং অধিকাংশ ক্ষেত্রে এখান থেকে আপনাদের দেখবেন যে 70 থেকে 80% কোশ্চেন চলে এসেছে। এর বাইরে আপনাদের কিছু হয়তো টপিক ওয়াইজ কোশ্চেন থাকতে পারে, কিছু শর্ট নোট থাকতে পারে, কিছু ডেফিনেশন ওয়াইজ কোশ্চেন থাকতে পারে। কিন্তু আপনাদের ক্লিনিক্যাল সিনারিও যাই থাক, একটা ক্লিনিক্যাল সিনারিও থাকতে পারে আবার নাও থাকতে পারে। যদি থাকে দেখবেন যে ঘুরে ফিরে আপনার কোশ্চেনটা আপনার বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি থেকেই আসছে। তো কাজেই আপনারা হচ্ছে রিটেন পরীক্ষার ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এসবিএ এর ক্ষেত্রে হচ্ছে আপনারা রিটেন যেটা ভলিউম 1 যে বইটা আছে, আহ, এই বইটা থেকেও আপনার এসবিএ আসতে পারে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ভলিউম 2 যে বইটা, এসবিএ এর ক্ষেত্রে ভলিউম 2 বই এবং ভলিউম 1 বই দুইটাই ইম্পর্টেন্ট। কিন্তু হচ্ছে এসবিএ পরীক্ষার ক্ষেত্রে আপনার দেখা যায় যে বেরি লাভের প্রত্যেকটা টপিক কিন্তু অন অ্যান অ্যাভারেজ কাভার করা হয়। এবং দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে ভলিউম যে 2 বইটা থাকে বেলিয়ান লাভের, সেখান থেকে কোশ্চেনটা কিন্তু বেশি আসে। এবং অনেক সময় দেখা যায় যে রিটেনে আপনার কিন্তু সব টপিক কাভার হয় না। কিন্তু যেটা হচ্ছে এসবিএ পরীক্ষায় কিন্তু আপনি দেখবেন যে আপনার প্রত্যেকটা টপিক কাভার হচ্ছে। তো কাজেই আপনারা যখন জেনেসিসে পরীক্ষা দিবেন, আপনাদের প্রত্যেকটা রিটেন পরীক্ষাই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন রিটেন পড়ছেন, সেই সময় আপনার কিন্তু এসবিএ এর প্রিপারেশনটাও আপনি সাথে সাথে নিয়ে নেবেন। হ্যাঁ, এবং আমাদের পরীক্ষায় শুধু রিটেন পরীক্ষা মানে শুধু এসএ কিউ না, আপনার কিন্তু সেই পরীক্ষার মধ্যে আপনার কিন্তু এসবিও কোশ্চেন থাকবে।
তো কাজেই আপনার এসবিএ এসএকিউ এই টপিকগুলো আপনি যখন রিটেন পরীক্ষার প্রস্তুতি নিয়ে জেনেসিসে আসবেন এবং পরীক্ষা দিবেন, সেই সময় কিন্তু আপনি আপনার রিটেন পরীক্ষা পেপার 1 এবং পেপার 2 আপনি দুইটাই কংক্রিট প্রিপারেশন নিয়ে নিচ্ছেন। এবং আপনি যদি এই প্রথমবার যদি বসতে যান জানুয়ারি 26 যে জেনেসিসে যে জানুয়ারি 26 যে মিড টার্ম পরীক্ষা আছে বিসিপিএস এ, এবং আপনি যদি এখনো হচ্ছে প্রিপারেশন নিয়ে কোনো প্ল্যান না করে থাকেন যে আমি কি করব, বা আপনি হয়তো আগে এমনও হতে পারে যে আপনি হয়তো একবার প্রিপারেশন নিয়েছেন, হ্যাঁ, কিন্তু কোনো কারণে পরীক্ষা দেওয়া হয় নাই, বা হচ্ছে আপনি পরীক্ষা দিয়েছেন, বা আপনার হয়তো এসবিএ বা এসএকিউ খারাপ হওয়ার কারণে আপনার রিটেন পরীক্ষায় পাশ আসে নাই, বা হয়তো আপনার একবার আগে আপনি প্রিপারেশন নিয়েছিলেন মিড টার্মের জন্য, কিন্তু আপনি হয়তো জেনেসিসে ক্লাসও করেছেন, কিন্তু কোনো সমস্যার কারণে হয়তো ক্লাস পরবর্তীতে হয়তো পরীক্ষায় বসা হয় নাই। তো এরকম যারা আছেন তাদের ক্ষেত্রে আমি মনে করি যে রিটেনের ক্ষেত্রে আপনার পেপার 1 এবং পেপার 2 এর জন্য মিড টার্ম সার্জারি এক্সাম ব্যাচ জানুয়ারি জেনেসিসে যে ব্যাচটা শুরু হতে যাচ্ছে, এই ব্যাচটি আপনারই জন্য। এবং এই আপনার রেগুলার যে এক্সামটা আছে এটা যদি আপনি টপিক ওয়াইজ কভার করেন, এসএকিউর জন্য ইম্পর্টেন্ট হোক আর না হোক, আপনি যদি টপিকগুলো ভালো মতো পড়ে পরীক্ষা দেন, আপনার রিটেনও কভার হবে, আপনার এসবিও কভার হবে, আপনার ক্লিনিক্যালও কভার হবে। তো কাজেই আমি মনে করি যে এই হাতে যে কয়েক মাস আছে, যে 3 মাসের মতো সময় আছে, এই 3 মাসে আপনার জেনেসিসের সাথে যুক্ত থেকে এই পরীক্ষাগুলো দিয়ে আপনি প্রস্তুতি যদি নেন, তাহলে এটা অবশ্যই আপনার প্রস্তুতিকে যেমন কনফিডেন্স দিবে এবং আপনার পড়াশোনাকে আরো শানিত করবে। এবং এই এক্সাম ব্যাচের ক্ষেত্রে যে জিনিসটা আমি যেটা প্রয়োজনীয়তা মনে করি, এবং আমি যখন মিড টার্ম পরীক্ষা দেওয়ার আগে আমি যখন নিজে জেনেসিসের সাথে যুক্ত ছিলাম, তখন যেই জিনিসটা আমি ফিল করতাম যে অধিকাংশ ট্রেনি বা বা হচ্ছে অধিকাংশ এক্সামিনের ক্ষেত্রে যেই সমস্যাটা হয়, সেটা হচ্ছে আমরা মোটামুটি থিওরিটিক্যাল নলেজ কিন্তু সবাই জানি, আমরা মোটামুটি ক্লিনিক্যাল যে নলেজ এবং আমাদের যে পড়াশোনা আমরা কিন্তু ডেইলি আমরা সেই রিলেটেড পড়াশোনাগুলো আমাদের ওয়ার্ডে পেশেন্ট রিলেটেড কাজকর্ম করতে গেলে আমাদের প্রয়োজন হয়। কিন্তু মিড টার্ম পরীক্ষায় আপনি যখন প্রিপারেশন নেবেন, তখন আপনার কিন্তু সেই ক্লিনিক্যাল নলেজটা শুধু ক্লিনিক্যাল রাখলে হবে না, আপনাকে সেই নলেজটা আপনাকে পরীক্ষার হলে যেই সময় থাকে সেই নির্দিষ্ট সময়ে, যে সময়ের যে লিমিটেশন থাকে, সেই সময়ের মধ্যে আপনি যতটুকু জানেন সেই জিনিসটা খুব সুন্দর করে টু দ্য পয়েন্টে অ্যান্সার করতে হয়। এবং পরীক্ষার প্রিপারেশন যদি বলেন, যে কোনো পরীক্ষার প্রিপারেশন যেটা হচ্ছে আপনার পরীক্ষার প্যাটার্ন, সেই পরীক্ষার প্যাটার্নটা যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে হচ্ছে সেই নির্দিষ্ট পরীক্ষা, বা এটাকে একটা যুদ্ধ বলতে পারেন, যে নির্দিষ্ট যুদ্ধ, এই যুদ্ধটা যদি আপনি আগে থেকে প্র্যাকটিস না করেন, তো আপনি যতই জানেন, আপনি যত ভালোই জানেন, আপনি এটা প্র্যাকটিস না করা থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি লেখা কমপ্লিট করতে না পারলে আপনি যতটুকুই জানেন এটার কোনো মূল্য থাকবে না। তো কাজেই আপনি যতটুকুই জানেন, আপনার যদি পরীক্ষার প্র্যাকটিস যদি আপনি করতে চান বা পরীক্ষার প্রিপারেশন নিতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে হচ্ছে পরীক্ষার জন্য, রিটেন পরীক্ষার জন্য আপনাকে নিজে লেখে নিজে প্র্যাকটিস করে প্রিপারেশন নিতে হবে। তো আমার নিজের অভিজ্ঞতার, বা হচ্ছে আমার নিজের, আমি যেই সময় জেনেসিসের সাথে মিড টার্মের আগে যুক্ত ছিলাম, সেই অভিজ্ঞতার আলোকে আমি যদি বলি, যে অনেক সময় দেখা যাবে যে আপনি বিভিন্নভাবে কাজে ইনভলভ হয়ে গেছেন, বা বিভিন্নভাবে আপনি আপনার ট্রেনিং বলেন, ফ্যামিলি প্রবলেম বলেন, বা হচ্ছে যে কোনো সমস্যায় আপনি ইনভলভ হয়ে যেতে পারেন। তো এখন যেটা ব্যাপার হচ্ছে যে আমি নিজে যেটা পার্সোনালি ফলো করতাম, যে আমার যত সমস্যায় থাকুক না কেন, আমার যে যে এক্সাম যে শিডিউলটা থাকবে, আমার নেক্সট ডেতে আমাকে যে পরীক্ষাটায় বসতে হবে, আমি অবশ্যই 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 চেষ্টা করব যে আমি পরীক্ষাটার সিলেবাসটা যাতে আমি কমপ্লিট করি, এবং আমি আমার অ্যাডিকুয়েট প্রিপারেশন নিয়ে যাতে পরীক্ষায় বসি। এবং আমাদের আসলেই অনেক সময় দেখা যায় যে একদমই আহ, মাঝে মাঝে আমরা খুবই বিপদে পড়ি বা সমস্যা হয়,
তো সেই সময়ও আপনার যে আউটমোস্ট যদি সমস্যাও হয়, তো আমি সাজেস্ট করব যে আপনাদের যত সমস্যাই হোক, আপনার যতটুকু পড়া আছে সেই পড়া দিয়ে হলেও আপনি কিন্তু পরীক্ষা দিবেন। এবং আপনি যদি পরীক্ষাটা না দেন, তাহলে আপনার মনে হতে পারে যে ভাইয়া বা আপু, আমার তো এই টপিকটা পড়া হয় নাই, আমার তো এই সিলেবাসটা শেষ করা হয় নাই, আমি কি পরীক্ষা দিব? আমার তো আসলে পরীক্ষা দিয়ে কোনো লাভ নাই, আমি তো পড়াশোনা শেষ করতেই পারি নাই, তাহলে আমার পরীক্ষা দিয়ে কি লাভ? তো আমি যেটা সাজেস্ট করব যে জেনেসিসে পরীক্ষা দিয়ে আমি নিজে যেটা আমি পেয়েছি, যে আমার পরীক্ষা দেওয়ার কারণে অনেক টপিক আমার পড়া হয়েছে। হ্যাঁ, এই এই টপিকগুলো আমি হয়তো নিজে পড়ে আসছি, অনেক টপিক হয়তো আমার পড়া হয় নাই, কিন্তু জেনেসিসে পরীক্ষা দেওয়ার কারণে ওই টপিকটা আমি পড়ছি, বা ওই টপিকটা আমি অ্যান্সার খুঁজে আমি আমার লেভেলকে আমি আপ করছি। তো কাজেই আপনার সিলেবাস আপনার শেষ নাই হতে পারে, সিলেবাস কোনোদিন শেষ করা সম্ভব না, আর প্রিপারেশনও 100% অ্যাডিকুয়েট বা স্যাটিসফ্যাকশন নিয়ে নেওয়া সম্ভব না। তো আপনার প্রিপারেশন যাই হোক, আপনি যতটুকুই পড়েন, অ্যাটলিস্ট আপনার জেনেসিসে যেদিন পরীক্ষা থাকে সেই দিন যাতে আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করেন। তো এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। আমি অ্যাজ এ হোল যেটা বললাম, যে আপনার পরীক্ষার সিলেবাসটা আপনার কোত্থেকে পড়বেন, যেটা হচ্ছে আমি বললাম যে বেলিয়ান লাভ 27th এডিশন, এবং এখান থেকে আপনি এসবিএ রিটেন এবং আপনাদের অস্কির কোশ্চেনও থাকবে, সেই কোশ্চেনটা থেকেও আপনারা কিন্তু আপনাদের ওই টপিক রিলেটেড অস্কি প্রিপারেশনটাও আপনারা পড়ে আসবেন। তো কাজেই অনেক সময় অনেক অস্কি কোশ্চেন আপনার রিটেনেও টপিকেও কোশ্চেন থাকে। তো কাজেই আপনার কিন্তু এই শুধু এক্সাম পরীক্ষা দিয়ে বা জেনিসের সাথে এক্সাম ব্যাচের সাথে যুক্ত থেকে আপনি কিন্তু কমপ্লিট হচ্ছে মিড টার্মের প্রিপারেশনটা নিতে পারছেন। আর যদি মোটামুটি আপনার একবার পড়া থাকে, বা আপনি হচ্ছে মোটামুটি আপনি পরীক্ষায় বসতে চাচ্ছেন কিন্তু আপনার অ্যাডিকুয়েট প্রিপারেশন হয়নি, সেই ক্ষেত্রে এই ব্যাচটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আহ, এই এক্সামের গুরুত্ব এবং হচ্ছে আপনারা কিভাবে পড়বেন, হ্যাঁ, এসবিএ বা রিটেন বা অস্কি, সেগুলো আমাদের এক্সামের পরে আমাদের একটা সলভ ক্লাস থাকবে। হ্যাঁ, সেই সলভ ক্লাসে যে মেন্টর ভাইয়া বা আপু থাকবেন, সেই মেন্টর বা ভাইয়া আপু যে টপিকগুলো থাকে, যেখান থেকে সাধারণত আমরা যে কোশ্চেনগুলো করি, এগুলো হচ্ছে প্রিভিয়াস বিসিপিএস এ যে কোশ্চেনগুলো থাকে সেগুলোর আলোকে, যেগুলো মোস্ট কমন কোশ্চেন এবং আপনাদের পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, হ্যাঁ, আমরা কিন্তু সেই টপিকগুলো অবশ্যই অবশ্যই রাখি। এবং আপনি এটাও দেখবেন যে রিটেনের কোশ্চেনগুলো কাভার করলে দেখবেন যে আপনি বাসায় যেয়ে দেখবেন যে আপনার পুরো সিলেবাসই কাভার হয়ে গেছে। কাজেই আপনি প্রিপারেশন নেওয়ার সময়, আপনি বেরিয়ে পড়ার সময় দেখবেন অনেক টপিক বাদ পড়ে যাচ্ছে, কিন্তু যখন আপনি পরীক্ষা দিবেন তখন দেখবেন যে না, আমার একটা টপিকও বাদ পড়ে না। কাজেই পরীক্ষার গুরুত্ব আসলেই অপরিসীম। আপনি যদি পরীক্ষা না দেন বা পরীক্ষার ক্ষেত্রে যদি ডেফিসিট থাকে, আপনি যত ভালোই ক্লাস করেন, যত ভালোই প্রিপারেশন নেন, আপনি যেখানেই থাকেন, পরীক্ষা না দিলে আপনার প্রিপারেশন সলিড 100% প্রিপারেশন নেওয়া সম্ভব না। তো মোটামুটি হচ্ছে আজকে আপনাদের যে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা ছিল, এটাই মোটামুটি আমি যে যতটুকু আপনাদের প্রিপারেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটা আমি মোটামুটি আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তীতে আপনারা যখন সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা এবং হচ্ছে সাবজেক্ট ওয়াইজ সলভ ক্লাসগুলো করবেন, আপনারা আরো ভালোভাবে জিনিসগুলো বুঝতে পারবেন এবং এই বিষয়গুলো আরো ভালোভাবে মেন্টরদের সাথে ইন্টারেক্ট করার সুযোগ পাবেন। তো আমি হচ্ছে আহ, আমার সাথে ডক্টর ফারজানা ইয়াসমিন আপু, আপু আমারও মেন্টর ছিলেন। আপু হচ্ছে খুব সুন্দর করে আমাদের, আমিও যে সময় জেনেসিসের স্টুডেন্ট হিসেবে যখন ক্লাস করেছি, আপু আমাদের খুব সুন্দরভাবে ক্লাস নিয়েছেন। এবং যেই টপিকগুলো ছিল সেই টপিকগুলো মানে খুব সুন্দর, আমি যেই জেনেসিস থেকে যে ক্লাসগুলো পেয়েছি সেইগুলো আমার কিন্তু খুবই হেল্পফুল ছিল। তো আমি এই পর্যায়ে ফারজানা ইয়াসমিন আপুর কাছে যাচ্ছি। আপু আমাদেরকে যে এক্সাম ব্যাচ, সেই এক্সাম ব্যাচের সম্পর্কে বিস্তারিত আমাদের বলবেন। অসংখ্য ধন্যবাদ আমিনী ভাইয়াকে। আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম আজকের এক্সাম ব্যাচ, যেটা জানুয়ারি 2026 মিড টার্ম পরীক্ষা, সার্জারি মিড টার্ম পরীক্ষার জন্য আমরা যে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা আজকে দেখেছি। সবাইকে স্বাগতম।
আমি ডক্টর ফারজানা ইয়াসমিন এবং জেনারেল সার্জারিতে এফসিপিএস ফাইনাল পয়েন্ট ট্রেনিং এবং মেডিকেল অফিসার হিসেবে আছি উত্তর আধুনিক মেডিকেল কলেজ এন্ড হসপিটালে। তো আজকে যেটা হলো আমাদের মেইন ফোকাস যে এক্সাম বেসড একটা ব্যাচ আমরা করতে যাচ্ছি যেটার ওরিয়েন্টেশন, এবং এটার জন্য অনেকে দেখা যাচ্ছে যে এবারই প্রথম হয়তো বা মিড টার্ম, অনেক ক্যাটাগরিক্যালি আমাদের ভ্যারিয়েশনস থাকবে যে অনেকে মিড টার্ম দিচ্ছেন কিন্তু এখনো কোনো জেনেসিস বলেন বা কোথাও কোনো সাপোর্ট পাননি, নিজের মতো প্রিপারেশন নিয়েছেন, বাট ঢালাইয়ের জন্যই জেনেসিসে একটু এক্সাম ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন। অনেকে আছেন যে আগের প্রিপারেশনটাকে, যেটা ভাইয়া বলেছেন যে মোট কথা হলো আমরা এখানে এসেছি আমরা টপিক ওয়াইজ এক্সাম দিয়ে নিজের প্রিপারেশনটাকে আরো স্ট্রং করব এবং পড়ার মধ্যে থাকবো। তো আমাদের উদ্দেশ্য যেহেতু এটাই, এখানে যারা ভর্তি হবেন আমরা ধরে নিচ্ছি যে তারা সিনসিয়ারলি আমরা এক্সামে তাদেরকে পাবো, কারণ ব্যাচটা এক্সামের। সুতরাং সবাই আপনারা টপিক ওয়াইজ এক্সাম গুলো যে হবে আমাদের টোটাল, আপনাদেরকে যখন যারা অ্যাডমিটেড হবেন তাদের একটা স্কেডিউল দিয়ে দেওয়া হবে যে আমাদের টোটাল 17টা এক্সাম থাকবে টপিক ওয়াইজ, 17টা এক্সাম থাকবে এবং তারপর মডেল টেস্ট থাকবে আপনাদের 4টা, মানে পেপার 1 আর পেপার 2 করে আমরা পুরো বেলি লাভটাকে বেলি এন্ড লাভই বলবো, কারণ আমাদের প্রিপারেশন কিন্তু বেলি এন্ড লাভ ওরিয়েন্টেডই হওয়া উচিত এবং ইনশাল্লাহ হবে। সুতরাং আমাদের পেপার 1 এন্ড পেপার 2 করে আমরা পুরো বেলি এন্ড লাভটাকে ভাগ করে নিব ইকুয়াল হাফসে, এবং পেপার 1 এর উপর আপনার এসএকিউ একদিন হবে, এসবি একদিন হবে, মডেল 1 মডেল 2, আর পেপার 2 এর আবার এসএকিউ এসবিএ হবে মডেল 3 মডেল 4। আর তারপরে পুরো বইয়ের উপরে অর্থাৎ পুরো মিড টার্ম সিলেবাসে আমাদের একটা থাকবে মক 1 যেটা কিনা এসএসবিএ এবং মক 2 যেটা হলো হোল বুক এসএকিউ ইনশাআল্লাহ। এবং এক্সাম ব্যাচটা কিন্তু রিটেন বেসড একটা ব্যাচ, যে আমাদের কিন্তু অ্যালাউড, আমাদের রিটেনের জন্য যে প্রিপারেশনটা ফর গেটিং অ্যালাউড ফর অস্কি এক্সাম। তো আমাদের মেইন টার্গেট এখানে এক্সাম ব্যাচে আমাদের রিটেন, এবং এই এক্সাম গুলো আমাদের বেসিক্যালি হবে রবিবার ব্যাচ ডে, যেটা এক্সাম ব্যাচ ডে সেটা হলো রবিবার আর বুধবার। এই 2 দিন আপনারা আপনাদের টপিক দিয়ে দেওয়া হবে, স্কেডিউল দিয়ে দেওয়া হবে, এবং যারা ভর্তি হবেন তাদের নিজস্ব প্রোফাইল থাকবে। আমি এইগুলো একটু সিস্টেমিক কথাগুলো বলছি, কারণ ভাইয়া তো ওভারঅল কিভাবে পড়বেন, কেন এক্সাম দেওয়াটা জরুরি, ভাইয়া পুরাটা খুব সুন্দর করে ডিটেলস তুলে ধরেছেন। তো আমাদের যে প্রোফাইল, আমাদের যে আইডি, প্রোফাইল আইডিতে থাকবে সেখানে একটা ডিভাইস দিয়ে কিন্তু আপনাদের ঢুকতে হবে, এবং ওই প্রোফাইল আইডিতে আপনাদের কিন্তু যে নিজস্ব প্রোফাইল থাকবে, ওখানে স্কেডিউলটা আপলোড করা থাকবে, কোন দিন কোন এক্সাম, ওই রুটিনটা আপনারা ওখান থেকেই দেখে নিতে পারবেন। তো যে কোনো একটা ডিভাইসে রিকোয়েস্ট থাকবে আপনাদের ঢোকার জন্য ওই আইডিতে, আদারওয়াইজ মাল্টিপল ডিভাইস অ্যালাউড করে না জেনেসিস। সুতরাং একটা মোবাইল যদি ইউজ করেন ওই মোবাইল দিয়ে বারবার ঢুকতে পারবেন না, আর ল্যাপটপ দিয়ে আবার ঢুকতে পারবেন না। সুতরাং এটা আপনারা নিজেরা চুজ করে নেবেন যে কোনটা ইউজ করবেন আপনারা। এবং আমাদের যে ব্যাচ ডে সানডে আর ওয়েডনেসডে, ওই দিন আপনারা যে টপিকে এক্সাম দিবেন আগেই জানিয়ে দেওয়া হবে, যেমন সানডেতে আগেই জানতে পারবেন যে ওয়েডনেসডেতে কোন এক্সাম, তো ওই অনুযায়ী আপনারা ওই টপিকটা বেলি লাভ তো ভালো করে পড়বেন। এবং আমি রিকোয়েস্ট করব ওই টপিক থেকে প্রিভিয়াস সেশনগুলোতে যে কোয়েশ্চেনগুলো এসেছে ওগুলো সলভ করে আসার জন্য। যেহেতু এক্সাম ব্যাচ, তার মানে আমরা ধরে নিব যে আপনাদের অতটুকু প্রিপারেশন তো আছে এবং নিজেকে ঝালাই করতে যেহেতু এসেছেন, সুতরাং টপিক ওয়াইজই আপনাকে মনে করতে হবে যে এই টপিকটা এটাই আমার জন্য ফাইনাল এক্সাম। সুতরাং এভাবে সিরিয়াসনেসটা আপনাদের আমরা আমরা কামনা করছি আপনাদের কাছ থেকে। তো প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো তো সলভ করবেন, সাথে যেটা ভাইয়া বলেছেন যে লাস্ট 2 সেশনসে, এবং আলটিমেটলি কিন্তু পরবর্তীতে পুরা মিড টার্মটাই টার্গেট যেটা যে বেসিক সার্জিক্যাল, বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি বেসড করা। সুতরাং বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি পুরাটা আমাদের এসএকিউ বেসিক্যালি পুরাটাই এখন আসছে বেসিক প্রিন্সিপাল সার্জারি প্লাস বেলি এন্ড লাভের ভলিউম 1 থেকে। একটু যদি স্টাডি করেন প্রিভিয়াস কোয়েশ্চেন লাস্ট 2 সেশনস, আপনারা দেখবেন যে ভলিউম 1 থেকে আমাদের এসএকিউটা পুরাটা কভার হয়ে যাচ্ছে। হয়তো বা সিনারিও দিচ্ছে অন্য ভলিউম 2 এর সিস্টেমিক ডিজিজের সিনারিও দিচ্ছে, কিন্তু কোয়েশ্চেন আসতেছে বেসিক প্রিন্সিপালের এবিসি একটা কোয়েশ্চেনের সাব কোয়েশ্চেন গুলো। তো ওই জন্য আমাদের ভলিউম 1টা খুব ভালো মতো প্রিপারেশন নিতে হবে, সাথে আমাদের ভলিউম 2টা কেন লাগবে, কারণ ভলিউম 2 থেকে কিন্তু এসবিএ আসে। সুতরাং আমাদের আসলে সবই লাগছে, বাট ভাগ করে নিয়েছে তারা অ্যাকচুয়ালি যে বেসিক বিসিপিএস রিসেন্টলি যেটা ভাগ করে করে পড়ছেন, যে এসএকিউ এর জন্য ভলিউম 1 আর এসবি এর জন্য হোল বুক, এবং সাথে সিস্টেমিক যেমন ব্রেস্ট এন্ডোক্রাইন, তারপর আমাদের আরো যেগুলো আছে সেগুলো সবকিছু, যেমন ধরেন একটা বার্ন, এগুলো সবকিছু আমাদের আসছে অস্পিতেও আমাদের ইকুয়ালি ইম্পর্টেন্ট। এক্সামিনেশনের জন্য যেমন লাগছে, আমাদের ইন্টারঅ্যাক্টিভ ওরাল এক্সামিনেশনেও লাগছে, সাথে আমাদের আদার অসপিস্টেশনস গুলোর জন্য আমাদের সিস্টেমিক ভলিউম 2টা লাগে। আচ্ছা, আর আমাদের ব্যাচটা যেহেতু বলেছি রবিবার আর বুধবার করে আপনারা পরীক্ষা দিবেন, ওই দিনেই আপনাদের সলভ ক্লাসটা, এটার আগে থেকে ক্লিয়ার করে রাখছি যে সলভ ক্লাসটা হবে রেকর্ডেড।
একটা রেকর্ডেড সলভ ক্লাস আপনারা পাবেন। তবে আপনাদের কোয়ারিজ থাকতেই পারে এবং সেটা আপনারা রেসপেক্টিভ যে মেন্টরের ক্লাস নিচ্ছেন আপনারা চাইলে গ্রুপে আপনাদের একটা নিজস্ব গ্রুপ থাকবে, ওই গ্রুপেও যদি আপনারা কোয়েশ্চেন করেন মেন্টররা সেখানে আপনাদের রিপ্লাই দিয়ে ক্লিয়ার করে ফেলবে, অথবা আপনি রেসপেক্টিভ মেন্টরের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভায়া আপনি নিজে থেকে কন্ট্যাক্ট করতে পারেন ডিরেক্টলি, অথবা আপনার জেনেসিসকেও বলতে পারেন যে আমি এই ব্যাপারে ওই মেন্টরের সাথে কথা বলতে চাচ্ছি। তখন আপনাদের ইনশাল্লাহ এই কনফিউশন গুলো যেগুলো অ্যারাইজ করবে রেকর্ডেড ক্লাস করার কারণেও হতে পারে, তো সেগুলো আপনারা এভাবে ক্লিয়ার করে নিতে পারবেন ইনশাল্লাহ। আর আমাদের এখানে এক্সাম দেওয়ার সুযোগ থাকছে অনলাইন অফলাইন বোথ। যেমন আমরা হলো কেন হোসেন ভাইয়ারটা শুনেছি, সানজিদ ভাইয়া আছেন, জিনাত আপু আছেন, তো ওনারাও যদি একটু বলতেন যে ওনাদের পরীক্ষাটা কবে এবং কিরকম প্রিপারেশন কতটুকু আছে আমরা শুনবো ইনশাল্লাহ। তো এটা কেন বলছি যে আমরা যেখানেই থাকি, ঢাকার বাইরে থাকলেও আমাদের পরীক্ষা দেওয়ার ফ্যাসিলিটি থাকছে, সেটা অনলাইনে। সুতরাং অফলাইন অনলাইন আমরা এনকারেজ করব অফলাইনে দেয়ার, কারণ এনভায়রনমেন্টটাও একটা ম্যাটার করে, ওই এনভায়রনমেন্টের সাথে অ্যাকাস্টমড হয়ে যাওয়াটার একটা বিষয় থাকে। সুতরাং আপনারা অনলাইন অফলাইনে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন, বা যদি ঢাকার বাইরে থাকেন বা কোনো কারণে আসতে পারছেন না সেন্টারে, সেক্ষেত্রে কিন্তু অনলাইন ফ্যাসিলিটি আছে। সেটা আপনারা এক্সামটা দিবেন একটা পেপারে, এবং এক্সাম দেওয়ার পরে আপনারা জেনেসিস নর্মালি শীট এক্সাম শীট পাঠায় যতটুকু আমি এখন বলতে পারছি। তো ওনারা আপনাদেরকে গাইডলাইনটা দিবে যে এক্সাম আপনারা পরীক্ষা দেওয়ার পরে ওইটা একটা ছবি তুলবেন, ছবি তোলার পর পিডিএফ বানাবেন, পিডিএফ বানায় জেনেসিস একটা ইমেল আপনাকে আইডি দিবে, ওই আইডি প্রোভাইড করবে, ওই আইডিতে আপনি সেন্ড করে দিবেন পিডিএফটা। সেটা ওনারা প্রিন্ট করে মেন্টরকে দিবে, মেন্টর চেক করে ওটা আপনার কাছে আবার তারা কুরিয়ার করে দিবে। এখন এটা আপনারা খাতাগুলো কিভাবে নিবেন, সেন্টার থেকে নিবেন নাকি কুরিয়ারের মাধ্যমে নিবেন, এটাও আপনারা জেনেসিসে ক্লিয়ার করে দিলে ওই অনুযায়ী আপনাদের কাছে খাতাটা পৌঁছাবে, যদি আপনারা অনলাইন ফ্যাসিলিটিটা চান। আচ্ছা, আর একটা যেটা যে সফট ক্লাসের রেকর্ডেড আমরা পাচ্ছি, তাহলে আমাদের এক্সাম দিলাম, তারপর আমরা অনলাইন হোক অফলাইন হোক আমাদের ক্লাসটা রেকর্ডেডই আমরা পাবো, এবং সেটা আমাদের প্রোফাইলে আপলোড করা হবে, এবং সেটা 24 ঘন্টার মধ্যে, এক্সাম দেওয়ার 24 ঘন্টার মধ্যেই অ্যাজ আর্লি এস পসিবল তারা ট্রাই করবে, বাট হাইয়েস্ট লিমিট হলো 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন সেই সফট ক্লাসটা আপনাদের নিজস্ব প্রোফাইলে। এই তো, তাহলে আশা করছি আমি ইন শর্টেই বলেছি, কাজ আমাদের ফার্দার আরো কথা হবে। এবং জেনেসিস এর কোয়েশ্চেন কিন্তু আসলে আমার কাছে যেটা মনে হয়, আমি নিজেও এখানে জেনেসিস এর মিড টার্মের সময় প্রিপারেশন নিয়েছি এবং ফার্দার জেনেসিস এর সাথেই আছি, তো বিগত অনেকগুলো সেশনসে দেখেছি কিন্তু জেনেসিস এর পরীক্ষাটা এরকম হয় এবং আমরা কোয়েশ্চেনটা এভাবে বানাই যাতে করে আপনার কাছে, অবশ্যই নিজেকে ঝালাইয়ের জন্যই তো পরীক্ষাটা দিবেন, বাট কোয়েশ্চেন কিন্তু একটু হার্ডও মনে হতে পারে, বাট এটাতে আমি আগে থেকেই বলে নিয়েছি যে হতাশ হবেন না। হয়তো বা পরীক্ষা টপিক পড়ে পরীক্ষা দিয়েছেন, মনে হচ্ছে যে আমি তো আসলে তাহলে আমি কি পড়লাম, এরকম হতে পারে, এই জন্যই এটা শেয়ার করছি যে কিন্তু হতাশ হবেন না, কারণ যাতে আমরা এটা সবসময় বলি যে জেনেসিস উইল প্রিপেয়ার আস ফর দি ওয়ার্স্ট, অর্থাৎ যে কোনো অনেক বাজে কোয়েশ্চেন আসলেও আমরা যেন সেটা অ্যাটেন্ড করে সাকসেসফুলি আসতে পারি, এবং প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট হোপ ফর দি বেস্ট, এটা আমাদের আটমোস্ট মানে প্রায়োরিটি থাকে ইনশাল্লাহ। তো আশা করছি আপনারা সবাই খুব ভালো মতো এক্সাম ব্যাচে মানে সুন্দর মতো এক্সাম দিবেন, নিয়মিত এক্সাম দিবেন, সলভ ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন, কোনো প্রবলেম হলে আমাদের সাথে শেয়ার করবেন, এবং ইনশাল্লাহ এখানে যারা আছেন যারা ভর্তি হবেন এবার মিড টার্ম ইনশাল্লাহ পাস করবেন জানুয়ারি 26-এ। সবার জন্য শুভকামনা থাকছে। সাথে একটু সানজিদ ভাই আর জিনাত আপু যদি একটু বলতেন আপনাদের ইন্ট্রোডাকশনটা, সাথে হলো যে মিড টার্মটা কবে দিচ্ছেন এবং রিটার্ন এক্সাম ব্যাচটা প্রেফার করছেন কেন, একটু যদি কাইন্ডলি বলতেন সানজিদ ভাইয়া এবং জিনাত আপু। আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার সঞ্জীব। জি ভাইয়া বলেন। হ্যাঁ, আমি কোর ট্রেনিং শেষ করছি। আমার মিড টার্ম আমি একবার কি বসেছিলাম জুলাইতে। তো আমার রিটেন এসবিএ সুন্দর হ্যাঁ, মতো কথা কোয়ালিফাই একটু করছি। কম বুঝতে পারছি, সরি। সরি। হ্যাঁ, এবার কি শোনা যাচ্ছে কথা? জি হ্যালো। ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি মিড টার্ম জুলাইতে দিয়েছিলাম ফার্স্ট টাইম। তো আমার রিটেন এসবিএ দুইটাই পাস হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আমি অস্কি সেকশনে একটু মানে ওভাবে ফোকাস করতে পারিনি, দ্যাটস ওয়াই একটু খারাপ হয়ে গেছে জাস্ট অস্কির কারণে। তো আচ্ছা। রিটেন যেহেতু আমার ইনশাল্লাহ মানে কনফিডেন্স আছে, মোটামুটি বেশ ভালো প্রিপারেশন ছিল, এফবিএ তো বেশ ভালো মার্কস উঠছে। কিন্তু এখন আর কি জানতে চাচ্ছিলাম মানে অস্কি রিলেটেড, আমি জাস্ট গাইডলাইন, এটা কি আমার রিটেনটাও আমার অস্কিতে হেল্প করবে কিনা ওইভাবে, যেহেতু আমি একটু অস্কি নিয়ে একটু কনফিউশনে আছে আর কি। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আর এমনিতে অবভিয়াসলি এক্সাম ব্যাচে থাকাটা বেটার, কারণ যেগুলো পড়া আছে সেগুলো আরো আমার আপগ্রেড হচ্ছে।
দ্যাটস ওয়াই এক্সাম বেসটাই প্রিফার করতেছি আর কি। আর সাথে সাথে যদি অস্কির একটা গাইডলাইন পাই বা ফিউচারে যদি কোনো অস্কি ব্যাচ থাকে সেখানেও আমি আর কি এনরোল হতে চাইছি আর কি। ঠিক আছে, এটা নিয়ে বলবো আমি। থ্যাংক ইউ ভাইয়া, একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে কথা আসতেছে, আমরা সামনে বলবো ইনশাল্লাহ। জিনাত আপু Okay. যদি একটু কাইন্ডলি বলতেন। জিনাত আপু। আসসালামু আলাইকুম, আমি আসসালামু আলাইকুম। ডক্টর জিনাত মাহবুব। আমি হচ্ছে এসটিপিএস ক্লাসে ট্রেনিং হিসেবে আছি আপু ঢাকা আপনার একটু মেডিকেল আস্তে কলেজে। শোনা যাচ্ছে, একটু যদি কাইন্ডলি একটু লাউড বলতেন। আমি এসটিপিএস ক্লাসে ট্রেনিং হিসেবে ঢাকা মেডিকেল কলেজে আছি। এখন হচ্ছে জানুয়ারিতে আমি এক্সাম দিব। এটাই আমার ফার্স্ট টাইম। প্রিপারেশনটা মানে কিভাবে নিব, কোন সাবজেক্টে কেমন মার্কিং থাকে, বা পেপার 1 পেপার 2 কিভাবে ডিস্ট্রিবিউট, এটা আসলে জানার জন্য জাস্ট কোচিং এর আমার হেল্প লাগতো, তাই আমি জেনেছি সাবমিট হয়েছে। আপু আপনার কথা খুব দুঃখিত, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। একটু মাইক্রোফোনে এইটুকু শুনতে পেরেছি যে আপনি জানুয়ারি 26-এ মিড টার্ম দিবেন, কিন্তু দুঃখিত আপু যে আমরা কথাটা শুনতে পাচ্ছি না। একটু মাইক্রোফোনের কাছে আপনি কথা বললে শোনা যাবে মনে হয়। শুনতে পাচ্ছেন? জি জি, হ্যাঁ, এখন এখন শুনতে শোনা পাচ্ছি, হ্যাঁ। এখন শোনা যাচ্ছে? জি জি আপু শোনা যাচ্ছে, বলেন। জি আপু বলেন। আমি হচ্ছে ফার্স্ট টাইম এবার জানুয়ারিতে এক্সাম দিচ্ছি, তাই হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন, পেপার 1 পেপার 2 এর ডিস্ট্রিবিউশন কেমন হবে এইগুলো ব্যাপারে আসলে আমার নলেজ নেই, তাই হচ্ছে জাস্ট হেল্পের জন্য কিভাবে আমি এক্সামটা দিব, মার্ক গুলা ডিস্ট্রিবিউশন কিভাবে কি হবে এটা জানার জন্য জাস্ট আমি হচ্ছে জেনেসিসের সাথে একটু অ্যাটাচ হয়েছি, জাস্ট এটা জানার জন্য, জাস্ট হেল্পের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আমরা ইনশাল্লাহ বলে দিব যে রিটেনে আমাদের আসলে কি থাকছে। আর সাথে হলো সানজিদ ভাই যেটা বলেছেন যে আমাদের একটা কিন্তু অস্কি ব্যাচে আসলে শুধু এক্সাম দেওয়াটা অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা ক্লাস করে তারপর এক্সাম দেওয়াটা। শুধু এক্সাম কিন্তু বেসড অস্কি ব্যাচ আসলে আলাদা করা ডিফিকাল্ট। তো এই জন্য আমাদের অস্কি ব্যাচ একটা আলাদা শুরু হচ্ছে, যেটা ভাইয়াও বলেছেন যে যদি অস্কি ব্যাচও থাকে সেখানে আপনি ইন্টারেস্টেড টু জয়েন। তো আমাদের অস্কি ব্যাচ খুব শীঘ্রই একটা ওরিয়েন্টেশন ক্লাস হবে, যেখানে অস্কি হবে, মানে অস্কির উপর অস্কি বেসড একটা আলাদা ব্যাচ হবে শুধু অস্কি, যেখানে ক্লিনিক্যাল অ্যান্ড অসপি অ্যান্ড আইওই, যেটা আমরা অস্কি বলতেছি, 5টা স্টেশন ক্লিনিক্যাল আর হলো 10টা স্টেশন অসপি। এই কয়টার উপর বেসিস করে আমাদের যে ব্যাচটা হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা ওরিয়েন্টেশন একটা ডিক্লারেশন ডেট আসবে, যে ওরিয়েন্টেশন ডেটটা ইনশাল্লাহ ডিক্লেয়ার করা হবে। তো আশা করছি ভাইয়া তাহলে আপনি ওখানেও থাকতে পারবেন। আর একটা রিকোয়েস্ট করবো ভাইয়া, খুব ভালো প্রিপারেশন থাকলেও আমি রিকোয়েস্ট করবো যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার প্রিপারেশন ভালো, বাট ইনশাল্লাহ যেন মিড টার্ম জানুয়ারি 26-এই পাস হয়ে যায়। এই জন্য আমাদের ফোকাস যেন রিটেন প্লাস অস্কির দুটাতেই থাকে। রিটেনের প্রিপারেশন ভালো থাকলেও কোনোভাবেই যেন এবার তাহলে রিটেনটা মিস না হয় এবং অস্কিটাও যেন সাকসেসফুলি পার হয়, এটা আমার রিকোয়েস্ট থাকবে সঞ্জিত ভাইয়ের প্রতি। আর হলো যে জিনাত আপু যেটা বলেছেন মার্ক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের পেপার 1 আর পেপার 2, পেপার 1 হলো সিঙ্গেল বেস্ট আনসার আর পেপার 2 হলো শর্ট আনসার কোয়েশ্চেন। পেপার 1 যেটা সিঙ্গেল বেস্ট আনসার, এটা টোটাল থাকে হলো 50টা কোয়েশ্চেন। 50টা কোয়েশ্চেন থাকে 2 মার্ক করে, টোটাল 100 মার্কস, এবং সময় থাকছে আমাদের 40 মিনিটস। এই হলো আমাদের পেপার 1। এবং পেপার 2 যেটা, সেটা হলো এসএ কিউ। পেপার 1 আর পেপার 2 মাঝখানে গ্যাপ থাকতেও পারে, ফ্রাইডে ছাড়া ইউজুয়ালি গ্যাপ দেয় না, টানা পরীক্ষা হয়ে যায় পেপার 1 পেপার 2। পেপার 2 তে যে এসএ কিউটা আমাদের থাকে টোটাল 4টা গ্রুপ, বলবো আমরা 1 2 3 4 করে এরকম 4টা গ্রুপ থাকে। প্রত্যেকটা গ্রুপে আমাদের 5টা করে কোয়েশ্চেন থাকে, ABCD করে এরকম ধরেন আমাদের 5টা কোয়েশ্চেন থাকে ABCDE। প্রত্যেকটা কোয়েশ্চেনের আবার ধরেন একটা সিনারিও বেসড ইউজুয়ালি থাকে, ডিরেক্ট কোয়েশ্চেনও থাকে 1টা 2টা 3টা এরকম। তাহলে আমাদের সিনারিও থাকলো, সিনারিওর পরে প্রত্যেকটার আবার 3টা করে আমাদের একটা সাব কোয়েশ্চেন থাকে, রোমান 1 2 3 সাপোজ। তাহলে আমাদের 3টা করে সাব কোয়েশ্চেন থাকে, তাহলে এক 1-এ আপনার একটা গ্রুপে 5টা কোয়েশ্চেন, প্রত্যেকটা 3টা করে সাব কোয়েশ্চেন থাকে, তাহলে টোটাল 15টা কোয়েশ্চেন আপনার একটা গ্রুপে আনসার করতে হবে। এভাবে করে আপনার টোটাল হলো 4টা গ্রুপে এরকম 15 × 4 কত হচ্ছে আমাদের বলেন? 60টা কোয়েশ্চেন আপনাকে কিন্তু আনসার করে দিতে হবে। এই টোটাল টাইম থাকছে আমাদের 3 ঘন্টা, 180 মিনিটস। এই 3 ঘন্টা পেপার 1-এ থাকে 40 মিনিটস, পেপার 2-তে থাকে আপনার 180 মিনিটস। এই দুই পেপার মিলে আমাদের টোটাল 200 মার্কস থাকে, 100 100 করে, এবং টোটাল মার্কস 200-এর মধ্যে আমাদের টার্গেট কিন্তু
120 120 পেতে হয় ইন টোটাল, অর্থাৎ এসএকিউ এসবিএ মিলায় আপনাকে 120 পেতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি এলিজিবল ফর অস্কি এক্সাম। আপু ক্লিয়ার হয়েছে জিনাত আপু? জি আপু, জি। আচ্ছা, আর অস্কিতে যেটা থাকছে আপনাদের, অস্কিতে থাকবে হলো যে 10টা অস্পি, যেটা আমরা নর্মালি দিয়ে এসেছি আমাদের প্রফেশনাল এক্সামিনেশনে, এরকম 10টা থাকবে আপনার অস্পি আর 5টা থাকবে আপনার ক্লিনিক্যাল। প্রথমে 10টা অস্পি হবে, তারপরে আপনার 5টা অস্কি হবে, মানে ক্লিনিক্যাল এক্সামিনেশন হবে। সেখানে আপনার ক্লিনিক্যাল এক্সামিনেশনও দিতে পারে, হিস্ট্রি টেকিংও দিতে পারে, যে একটা পেশেন্টের ব্রেস্ট ক্যান্সার সেটা হিস্ট্রি নিতে হবে, হিস্ট্রি টেকিংও দিতে পারে, অথবা একটা আপনার ল্যাপারোস্কোপিক টাওয়ার বলেন বা ইলেকট্রোসার্জিক্যাল ইউনিট বলেন, এগুলোর ইউজ দিতে পারে। এই ক্লিনিক্যালের মধ্যে আপনার এই 5টার মধ্যে এগুলো ফেস করবেন, এক্সামিনেশন, হিস্ট্রি টেকিং অথবা এনি ইলেকট্রোসার্জিক্যাল ডিভাইস, এগুলো নিয়ে এনার্জি সোর্সেস, এগুলো নিয়ে আপনাকে ফেস করতে হবে। আর যে 10টা অস্পি থাকে, যেটা প্রথমে হবে, একই দিনে হয়, অস্পি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন এগুলো একই দিনে হবে, আপনার অস্কি এক্সামটা পুরো একদিন। এবং অস্পির মধ্যে আপনার থাকছে 10টা স্টেশনের মধ্যে রেডিওলজি থাকে, ডাটা ইন্টারপ্রিটেশন থাকে, প্রসিডিউর স্টেশন থাকে 2টা, কাউন্সিলিং থাকে, রিপোর্ট রাইটিং থাকে, সিনারিও বেস থাকে, এই সব মিলিয়ে আপনাকে অস্পিতে ফেস করতে হবে। যেটা আরো ডিটেলসে অস্কি যে ব্যাচটা হবে ওখানে তো আলাদা করে বলা হবে, ওরিয়েন্টেশন ব্যাচটা। আর এটা হলো রিটার্ন বেসড। কিন্তু রিকোয়েস্ট করবো যারা মিড টার্ম ফোকাস করছেন জানুয়ারি 26-এ, দুটোকেই সমান গুরুত্ব দিতে হবে, যেহেতু এক্সাম ব্যাচে রিটার্ন এবং অস্কি দুটোতেই সমান গুরুত্ব দিয়ে প্রিপারেশন নিতে হবে। আর কোনো কোয়ারিজ না থাকলে আমরা এখানেই শেষ করছি। আর সামনে তো অস্কি ব্যাচের ওরিয়েন্টেশন হবে, ওখানেও ইনশাল্লাহ সবার সাথে আবার এলাবোরেটলি আমরা কথা বলবো। আর কেন হোসেন ভাইয়া মনে হয় কিছু বলতে চাচ্ছেন। জি ভাইয়া। ও, ওই অস্কি ব্যাচটা কি আপনাদের আগেই শুরু হবে, না ওই রিটার্নের পরেই যেরকম হয় সেরকম? না না, আগে আগে শুরু হবে ইনশাল্লাহ, মানে খুব শীঘ্রই এটার অ্যানাউন্সমেন্ট চলে আসবে অস্কি ব্যাচের, যেখানে আমি আপনাদের গতবার ক্লাস পরীক্ষা হবে, দিছিলাম অস্কি তো, ক্লাসও হবে, সাথে আপনাদের পরীক্ষার করা হবে। ঠিক আছে ইনশাল্লাহ। গতবার আমি পরীক্ষা দিছিলাম তো, তো তখন আপনার ওখানে সিবিসি রিপোর্ট দিছিল আমাদের, একটা একটা আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট দিছিল। আল্ট্রাসোনোগ্রাফি মানে রিপোর্ট করতে গেলে কি কি আছে, পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো, এইগুলা এইগুলা আসছিল। এই দুইটা ছিল একটু পিকুলিয়ার, যেগুলো আমরা সাধারণত সিবিসি রিপোর্ট তো কখনো এটা পড়ে যাই না। ওই সিবিসি ভিতর থেকে প্ল্যাকেটের কিছু দিছিল, যে এটা কি অ্যাব্রিভিয়েশন কি, এটা কোথায় কোথায় বাড়ে এরকম। আর হইলো আমি গতবার রিটেনে ছিলাম ভর্তি, আপনাদের আপনি পড়াইছেন ব্রেস্ট ইসের সেগুলা, কিন্তু হয়েছে কি আমি পুরোপুরি পড়ে যাই নাই। পরে পরীক্ষার পরে সে বই মিলাই দেখে এগুলো দাগানো আছে, লেখা আছে যে এটা অস্কির জন্য, এটা অস্কির জন্য, সেই জায়গা দিয়ে কোশ্চেন গুলো আসছে। ওই যাক অস্কির আলহামদুলিল্লাহ, শুনে প্রিপারেশন ভালো লাগলো, বাট কষ্ট পেয়েছি ভাইয়া, যে একটু পড়া থাকলে হয়তো বা হয়ে যেত না ইনশাল্লাহ। তো এবার যেন এটা আপু, মিস আমি না হয়। ভাবছিলাম যে আমার রিটার্নটা ভালো হয় না, অত রিটার্ন পাস হবে না, ও, এই জন্য আর আমি অস্কি পড়ি নাই। কিন্তু ও, পরীক্ষার রেজাল্ট এটা দিছে তো এটা একদিন এটা- আগে, এটা- একদিন দুদিন আগে দিছে, তখন পড়ে শেষ করতে পারি নাই, এই কারণে বুঝতে পেরেছি। প্রবলেমটা হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, এটা সবার জন্য একটা রিকোয়েস্ট থাকবে যে রিটেন এক্সাম দেওয়ার পরে, এবং এই যে জিনাত আপু যে বললেন যে তার কোয়েশ্চেনের ব্যাপারে এটা সাজেশন চাচ্ছেন, তো সুতরাং মানে বোঝা যাচ্ছে যে আপু হলো মানে শুরু করছেন, প্রিপারেশনটা শুরু করছেন। সুতরাং আপুকে আমি স্পেশালি রিকোয়েস্ট করব, এবং যারা নতুন ভাবে শুরু করছেন, যারা আমাদের আগের অভিজ্ঞতাটা একটু কম বা আমরা এখনো শুরু করিনি প্রিপারেশন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে কাইন্ডলি এই যে যেমন পেপার 1 এবং পেপার 2, এই দুটার মাঝখানে পেপার 1 দিয়ে এসে কাইন্ডলি আপনারা এসবিএ চেক করবেন না। এসবিএ পরীক্ষা দিয়ে এসে ওই দিন আর এসবিএ মিলাতে যাবেন না, এক একজন এক এক রকম আনসার বলবে, ওটা না মিলিয়ে পরের দিনের এসএকিউ এর জন্য আপনি প্রিপারেশন নেবেন। এবং এসএকিউ তো সব আপনি ওই দিন দেখবেন না, আপনি এখন থেকে যে প্রিপারেশন নিচ্ছেন এক্সাম ব্যাচে, তখন আপনি মার্ক করে ফেলবেন প্রত্যেকটা টপিক থেকে আলাদা করে একটা প্যাডে, একটা খাতায়, যে আপনি কোনগুলো পরীক্ষার আগের দিন আপনাকে দেখতেই হবে। ওগুলো আপনি পরীক্ষার পেপার 1 দিয়ে এসে এসএকিউ এর জন্য, পেপার 2 এর পরীক্ষার জন্য আপনি ওটা দেখবেন, দয়া করে এসবিএ মিলাবেন না। এবং আর একটা রিকোয়েস্ট, আফটার পেপার 2 কাইন্ডলি রেজাল্টের জন্য ওয়েট করবেন না, কারণ রেজাল্ট এখন এবার একদিন আগে দিয়েছে, এর আগে 2 দিন আগে দিয়েছিল, তো এটা কোনো বলা যাচ্ছে না যে কবে দিবে। কাইন্ডলি ওয়েট করবেন না, যে দেখেন রিটেন কিন্তু কঠিন হলেও, খারাপ পরীক্ষা হলেও, কোনো যদি আল্লাহর রহমতে পাস হয়ে যায়, তখন কিন্তু আপনি নিজেকে ব্লেম করতে হবে এবং কষ্ট লাগবে যে আমি পড়লাম না, এই জন্য আমার হলো না। তো এই রিগ্রেট যেন না থাকে, দয়া করে আফটার রিটেন একদিন, ওই দিন রেস্ট নিয়ে পরের দিন 3 তারিখ থেকে, 1-2 তারিখে ইউজুয়ালি হয়, তো 3 তারিখ 1-2 তারিখে হয়, হ্যাঁ 1-2 তারিখে হয়, 3 তারিখ থেকে ইনশাল্লাহ আপনারা অস্কি প্রিপারেশন, অস্কি যেটা এখন বলে অস্কি প্রিপারেশন নাও স্টার্ট করে দেবেন। এটা একটা মানে আর্নেস্ট রিকোয়েস্ট,
ঠিক আছে? এবং হলো যে আমাদের অস্কি ব্যাচটা আগে থেকে শুরু হবে এবং সেটা আপনাদের রিটেন পর পর্যন্ত আমাদের এই ব্যাচটা থাকবে। এই তো। ঋতু আপু এসেছেন, ঋতু আপু যদি কাইন্ডলি একটু বলেন যে আপনার ইন্ট্রোডাকশনটা একটু যদি দেন আর পরীক্ষা কবে দিচ্ছেন এটা যদি কাইন্ডলি একটু বলেন। ঋতু আপু আমাদের শুনতে পাচ্ছেন আপু? জি, শুনতে পাচ্ছি আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। জি আমি জানুয়ারিতে বসবো আর কি পরীক্ষা। ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। হুম, এবার 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 দিচ্ছেন, অ্যাটেন্ড করছেন না আপু? জি আচ্ছা ঠিক আছে, তাহলে আশা এক্সপেক্ট করছি যে আপনাদের সবার অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকবে এক্সাম ব্যাচে এবং আসলে পরীক্ষা না দিয়ে ওইখানে হঠাৎ করে পরীক্ষা দেওয়াটা ডিফিকাল্ট এবং প্রিপারেশন সেভাবে হয়ও না, শুধু পড়ে গেলে হবে না, নিজেকে যাচাই করতে হবে। তো এখানে আসলে বুঝতে পারবেন যে আপনি একটা জিনিস পড়ে এসেছেন কিন্তু তবুও আপনি এখানে ধরতে পারছেন না, তখন বুঝতে হবে যে আমাকে আসলে জিনিসটা এভাবে পড়তে হবে। তো এই হেল্পটুকু ইনশাআল্লাহ জেনেসিস থেকে আপনারা ইনশাআল্লাহ খুব ভালো মতো পাবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো কনফিউশন না থাকে আমরা এখানেই শেষ করছি এবং হ্যাঁ আবারও বলছি যে ওরিয়েন্টেশন অস্কি ব্যাচের ওরিয়েন্টেশনের ডেট খুব শীঘ্রই ইনশাআল্লাহ ডিক্লারেশনে একটা আপনার ডিক্লারেশন পাবেন বা একটা পোস্ট পাবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো কনফিউশন না থাকে আমরা শেষ করছি, আমি আমিনী ভাইয়া শেষ করছি। আপনাদের সাথে তো ইনশাআল্লাহ দেখা হবে এক্সাম ব্যাচে।